আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা ষষ্ঠ লেকচার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ভৌত তাৎপর্য, তারপর হচ্ছে তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, কার্নো চক্র নিয়ে বিস্তারিত আলোচনা এবং কার্নো চক্রের কৃতকাজ, কর্মদক্ষতা, এই জিনিসগুলো নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর আগের ক্লাসে আলোচনা করেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জানি যে হচ্ছে তাপকে কাজে বা কাজকে যদি তাপে পরিণত করা হয় তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এছাড়া আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে শক্তির নিত্যতারই অন্য একটি রূপ, যে শক্তি অন্য কোনো ভাবে ধ্বংস করা যায় না বা তৈরি করা যায় না। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা অবশ্য এটা বলতে পারি না যে হচ্ছে এই তাপ শক্তিটা কোন দিকে যাচ্ছে বা কতটুকু তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা বলি যে তাপকে কাজে রূপান্তরিত করা যায়, কিন্তু এই কাজকে আমরা দেখি যে হচ্ছে তাপে রূপান্তরিত করা যায় না। কাজে যদি নাকি এই তাপ শক্তিকে আমরা কাজে রূপান্তরিত করতে যাই তাহলে দেখা যায় হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্জিনের দরকার। এটাকে আমরা বলি তাপ ইঞ্জিন। যেমন এই হাতটাকে যদি নাকি আমি ঘর্ষণ করি তখন এই ঘর্ষণের বিরুদ্ধে তোমার হচ্ছে এই যে আমার যান্ত্রিক শক্তিটা সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এই তাপ শক্তিটা নিজে থেকে আমার হাত দুটো ঘষে দিচ্ছে না, যেটা আমি বলি আর কি, যে এই যে তাপ শক্তিটা আমার হাত দুটো ঘষে দিচ্ছে না, অর্থাৎ তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে না। এই রূপান্তরণের জন্য তাপ শক্তিকে থেকে যদি নাকি আমি কাজ পেতে চাই তাহলে হচ্ছে কি আমার কি লাগবে, তাপ ইঞ্জিন লাগবে। এবং এই জিনিসগুলি নিয়ে বিজ্ঞানী স্বাধিকারণ অনেক গবেষণা চালিয়ে উনি সিদ্ধান্তে পৌঁছেন যে তাপকে যদি নাকি কাজে রূপান্তর করতে হয় তাহলে হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের দরকার, এবং মানে তাপকে সম্পূর্ণভাবে আবার কাজেও রূপান্তরিত হচ্ছে করা যায় না। তো এই মানে ব্যাপারটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে চলে এসেছে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বিজ্ঞানী আমরা দেখেছি যে স্বাধিকারণ এবং হচ্ছে ক্লসিয়াস, এছাড়া বিজ্ঞানী প্লাঙ্ক এবং কেলভিনও দুটো বিবৃতি দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞানী স্বাধিকারণ এবং ক্লসিয়াসের সংজ্ঞা দুটো হচ্ছে সবচেয়ে ভালো সংজ্ঞা আর কি। যেমন বিজ্ঞানী স্বাধিকারণ বলেছেন যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে আমরা কাজে পরিণত করতে পারি না। বিজ্ঞানী কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক ব্যবস্থার মধ্যে সক্ষম এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। অর্থাৎ কোনো এমন কোনো যন্ত্র নেই যে যার সাহায্যে আমরা হচ্ছে তাপ শক্তিকে 100% হচ্ছে কাজে রূপান্তর করতে পারবো। আর বিজ্ঞানী ক্লসিয়াস যেটা বলেছেন, উনি বলেছেন যে হচ্ছে মানে বাইরের শক্তির সাহায্য ব্যতি রেখে তোমার হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা তাপের তোমার হচ্ছে মানে সঞ্চালন সম্ভব নয়। যেটা এক্স্যাক্টলি যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুর দিকে তোমার হচ্ছে তাপের স্থানান্তর সম্ভব নয়। এটা বাস্তবিক, কারণ হচ্ছে এটা যদি নাকি আমরা ব্যাখ্যা দেয় যে এই যে বিজ্ঞানী স্বাধিকারণ এবং হচ্ছে বিজ্ঞানী ক্লসে যদি সংজ্ঞা দিলেন, একটা বিজ্ঞানী স্বাধিকারণ বললেন যে হচ্ছে কোনো যন্ত্রের পক্ষেই তোমার হচ্ছে তাপকে 100% কাজে রূপান্তর করা সম্ভব নয়। বিজ্ঞানী ক্লসেস বললেন যে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে বাইরে যদি কোনো ইনস্ট্রুমেন্ট না দাও তাহলে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে তোমার হচ্ছে কোনো তাপ স্থানান্তর করা সম্ভব নয়। আমরা মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখেছি যে হচ্ছে মানে যদি নাকি কোনো তাপ শক্তি ব্যয়িত হয় তাহলে হচ্ছে সেটা নষ্ট হয় না বা ধ্বংস হয় না। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা শক্তির নিত্যতা বোঝা যায়। কিন্তু এই যে তাপটা সেটা কোন দিকে যাচ্ছে বা কতখানি শক্তি রূপান্তরিত হচ্ছে এটা বোঝা যায় না। কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এই জিনিসটা বুঝে ফেলছি যে মানে প্রকৃতিতে যদি নাকি একটা উষ্ণ বস্তু এবং হচ্ছে একটা শীতল বস্তু থাকে তাহলে দেখা যায় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে হচ্ছে তাপের স্থানান্তর সম্ভব। আমরা বলি যে হচ্ছে বরফ যদি গলে পানিতে পরিণত হয় তো কিছু বরফ পরিবেশ থেকে কিছু তাপ শোষণ করে হচ্ছে পানিতে পরিণত হয়, কিন্তু ওই পানিটা নিজের থেকে আপনা থেকে তোমার হচ্ছে এই তাপ ছেড়ে দিয়ে আবার হচ্ছে বরফ হয়ে যায় না।
তো এই মানে সব প্রকৃতিতে আসলে এই ধরনের সমস্ত পরিবর্তনই হচ্ছে গিয়া স্বতঃস্ফূর্ত এবং একমুখী। একটা উচ্চ তাপমাত্রা থেকে একটা নিম্ন তাপমাত্রার দিকে হচ্ছে তাপের স্থানান্তর হবে যতক্ষণ পর্যন্ত না উচ্চ এবং নিম্ন এই দুইটা মানে বস্তু মানে তাপমাত্রা বিশিষ্ট যে বস্তু, এই দুইটা বস্তু যদি তাপমাত্রা একই কমন টেম্পারেচারে না আসে, অর্থাৎ তাপীয় সাম্যাবস্থা না আসে, ততক্ষণ পর্যন্ত উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের আদান প্রদান চলতেই থাকবে। এবং আমরা ওই মানে হাইয়ার টেম্পারেচার বিশিষ্ট উচ্চ তাপমাত্রা বিশিষ্ট বস্তু যতখানি তাপ হারাবে, নিম্ন তাপমাত্রা বিশিষ্ট বস্তু ততখানি হচ্ছে তাপ শোষণ করবে। বরফ যতখানি তোমার হচ্ছে তাপ শোষণ করে, পরিবেশ তো মানে ততখানি তাপ তাকে দেয়। মানে বরফ পান মানে তাপ শোষণ করে পানিতে পরিণত হয়। তার মানে পরিবেশ ওই পরিমাণ হচ্ছে হিট বরফকে দিয়েছিল দেখি বরফ ওই পরিমাণ তাপটা শোষণ করেছে। মানে একটা বস্তু মানে হচ্ছে যতখানি তাপ হারায় আর একটা বস্তু ততখানি তাপ শোষণ করে। তো আমরা বলি আর কি যে এইভাবেই যে হচ্ছে তাপের মানে মোশন ডাইন মানে গতিটা কোন দিকে হয়, কোন দিক থেকে কোন দিকে তাপ যাচ্ছে, এবং মানে তাপের মানে এই কতখানি তাপ স্থানান্তরিত হয়ে কাজে পরিণত হচ্ছে, এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা সেটা দেখতে পাইনি। এখন আসে আমরা তাপ ইঞ্জিন। আমরা বলে থাকি যে তাপ ইঞ্জিনটা কি একটা টেকনিক বা কৌশল, যা আমরা কিভাবে তাপ শক্তিকে কাজে রূপান্তর করব। যে যন্ত্রের সাহায্যে আমরা তাপ শক্তিকে তোমার হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি, সেটাকে আমরা বলছি হচ্ছে তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। এখন এর মধ্যে আদর্শ যে তাপ ইঞ্জিন তাকে আমরা বলছি কার্নো ইঞ্জিন। আদর্শ তাপ ইঞ্জিন কি, যে সকল দোষ ত্রুটি মুক্ত যে ইঞ্জিন তাকে আমরা বলছি কার্নো ইঞ্জিন। বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত একটা কার্নো ইঞ্জিনের কথা বলেছিলেন, যে যেখানে হচ্ছে মানে কোনো প্রকার মানে সমস্যা হবে না, সব মানে হচ্ছে সমুদয় তাপকে কাজে পরিণত করতে পারবো। তার মানে জিনিসটা এরকম দাঁড়ায় যে সব তাপকে যদি আমরা কাজে পরিণত করতে পারি তাহলে ওটা থেকে আমি বেস্ট আউটপুট পাবো, মানে কর্মদক্ষতা 100%। কিন্তু আসলে বাস্তবে এই ধরনের কোনো ইঞ্জিন পাওয়া যায় না। আমরা প্রকৃতিতে যে ধরনের ইঞ্জিনগুলি দেখি সেখানে মাত্র 25% আউটপুট আমরা পাই, কর্মদক্ষতা 25% পাওয়া যায়। অর্থাৎ আমি যদি একটা ইঞ্জিনে 100 জুল হিট দিই তাহলে দেখা যায় মাত্র 25 জুল সেটা দিয়ে আমি কাজ করতে পারছি, বাকি 75 জুলই তোমার হচ্ছে প্রকৃতিতে নষ্ট হয়ে যাবে, অন্য কোনো তাপশক্তিতে তোমার হচ্ছে রূপান্তরিত হয়। তাহলে এখন আমাদের এই যে বিজ্ঞানী সাদি কার্নো তোমার হচ্ছে এই যে মানে তাপ ইঞ্জিনের কথা বললেন, এই যেটাকে আমরা বলছি কার্নো ইঞ্জিন, এই কার্নো ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করব। এবং এই কার্নো ইঞ্জিনের যে চার চক্র আছে, কার্নো চক্র, এটা নিয়ে আমরা আলোচনা করব। একটা কার্নো ইঞ্জিনের মধ্যে যে জিনিসগুলি থাকে সেটা আমরা একটু দেখি। যে একটা সিলিন্ডার থাকে, পি পিস্টন যুক্ত একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের কার্যনির্বাহী বস্তু বা হচ্ছে গ্যাস থাকে। তো সি সিলিন্ডার, এর মধ্যে পি পিস্টন যুক্ত সি সিলিন্ডার, তার মধ্যে কার্যনির্বাহী বস্তু থাকে। এবং সি সিলিন্ডারে তোমরা দেখো যে চতুর্দিক হচ্ছে তোমার মানে অন্তরক পদার্থ, শুধু নিচের দিকটা সেখানে হচ্ছে তোমার কি পরিবাহী বস্তু। তার মানে কি এখান দিয়ে সে তাপ শোষণ করবে অথবা বর্জন করবে, যাই করুক না কেন। তো এটা যদি পরিবাহী না হয় তাহলে তাপ শোষণ বা বর্জন কিভাবে করবে? এই সাইড তারপরে যে উপরের সাইড সব দিকে হচ্ছে অন্তরক পদার্থ, এখান থেকে তাপ আসবে যাবে না, শুধু নিচ দিক দিয়ে আসবে যাবে, এই জন্য রয়েছে পরিবাহী। এবং যে পিস্টনটা সেটাও হচ্ছে অন্তরক পদার্থ দিয়ে তৈরি। আরো আছে যে এই কার্নো ইঞ্জিনের মধ্যে কি কি থাকে, তাপ উৎস আছে, তাপ অন্তরক আছে, তাপ গ্রাহক আছে। অর্থাৎ এই যে সিলিন্ডারটা তাপ উৎসের উপরে বসবে, তাপ অন্তরক পদার্থের উপর বসবে, তাপ গ্রাহকের উপর বসবে। এই জন্য আমরা এমন ভাবে করেছি যে কার্যনির্বাহী বস্তু কখনো এটার উপর বসে পড়বে, কখনো কার্যনির্বাহী বস্তু মানে সিলিন্ডারটা কখনো অন্তরকের উপর বসে পড়বে, কখনো হচ্ছে গ্রাহকের বসে পড়বে। উচ্চের উপর বসতে পারে সিলিন্ডারটা, অন্তরকের উপর বসতে পারে, তাপ গ্রাহকের উপরে বসতে পারে। এখন আমরা এই যে মানে তাপ ইঞ্জিনটা, সেটার হচ্ছে টেকনিকটা কি? তাপ ইঞ্জিনটা সাধারণত কি করে, একটা মানে তাপ উৎস থেকে তাপ শোষণ করে, তারপর হচ্ছে কিছু মানে ওই শোষিত তাপের কিছু অংশ সে কাজে রূপান্তর করে, বাকি অংশ সে করে কি তোমার হচ্ছে নিম্ন তাপমাত্রা একটা তাপ গ্রহকে বর্জন করে। এইটা হচ্ছে এই আমাদের যে এই মানে স্বাধীন যে কারণ যে মানে হচ্ছে তাপ ইঞ্জিনটা কি কার্নো ইঞ্জিনটা, সেটা আমরা কিভাবে কাজ করি। অবশ্যই তোমার হচ্ছে এই যে মানে T1 উচ্চ তাপমাত্রা তাপ উৎস, এটা সবসময় যেখান থেকে হচ্ছে
কার্যনির্বাহী বস্তু তাপ শোষণ করবে তো সেটা তাপমাত্রা বেশি থাকতে হবে, আর যেখানে সে তাপ বর্জন করবে তো সেখানে হচ্ছে তাপমাত্রাটা কি থাকতে হবে, কম থাকতে হবে। তাহলে কি করে যে তোমার হচ্ছে কার্যনির্বাহী বস্তু বা গ্যাসটা উচ্চ তাপমাত্রা মানে তাপ উচ্চ থেকে তাপ শোষণ করে এই শোষিত তাপের একটা অংশ সে কি করবে, তোমার হচ্ছে বর্জন করবে, মানে আর বাকি অংশ সে কি করবে, বর্জন, বাকি অংশ সে কাজে রূপান্তর করবে। অর্থাৎ মানে এই কাজ করার জন্য যতটুকু তাপ তার দরকার হয় সেটাকে সে কি করবে, তাপে কাজে রূপান্তর করে ফেলবে, আর বাকিটুকু দরকার নাই সেটাকে সে কি করবে, বর্জন করে সে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে কি করবে, আবার হচ্ছে তাপ উচ্চ থেকে তাপ শোষণ করবে। এভাবেই হচ্ছে চক্রটা চলতে থাকবে আর কি। তো এই যে এই মানে মনে করে এখানে তাপ উচ্চ T1 উচ্চ তাপমাত্রা তাপ উচ্চ থেকে T1 তাপ শোষণ করলো, শোষণ করে সে মানে হচ্ছে কিছু কাজ করবে, আর T2 তাপমাত্রা তাপ গ্রাহক, এই T2 তাপমাত্রা আবার T1 তাপমাত্রা থেকে ছোট হবে অবশ্য। তাহলে এই যেহেতু নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক যার তাপমাত্রা T2, সেখানে সে কি করবে, Q2 তাপ বর্জন করে ফেলবে। Q2 তাপ বর্জন করলে বাকি তাপটুকু কোথায় গেল, বাকি তাপটা সে কাজে পরিণত করবে, তাপটা সে কি করবে, কোন একটা কাজে পরিণত করবে, হয়তো এই তাপ শক্তিটা কোনো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে, বা যখন সামনের দিকে দৌড়ায় তখন হচ্ছে গিয়া জ্বালানি হিসেবে সে গ্যাস ব্যবহার করে, তেল ব্যবহার করে, এগুলা ব্যবহার করে বাস সামনের দিকে দৌড়া, আমরা ওই তাপ শক্তিটা গ্যাস বা তেল করে যে হিট প্রডিউস হয় এটা দিয়ে হচ্ছে বাসটা সামনের দিকে চলে যায়, যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। এই যে রূপান্তরণের সময় দেখা যায় একটা সম্পূর্ণটা সে রূপান্তর করতে পারে না, একটা অংশ সে কি করে, বর্জন করে, আর বাকিটুকু কাজে পরিণত করে। তাহলে T1 তাপ শোষণ করে Q2 যদি বর্জন করে তাহলে বাকিটুকু রইল কতটুকু, ওইটুকু সে হচ্ছে কাজে পরিণত করছে আর কি। তো আমরা একটু এখানে যেটা আলোচনা করছিলাম আর কি, যে একটা কার্নো ইঞ্জিনের যে ইনস্ট্রুমেন্ট গুলো কি কি আছে, একটা হচ্ছে সিলিন্ডার থাকে, পিস্টন যুক্ত সিলিন্ডার, যেখানে আমরা বলছি যে চতুর্দিকের ওয়াল গুলো হচ্ছে অন্তরের পদার্থে, আর নিচের অংশটা হচ্ছে গিয়া তাপ পরিবাহী থাকে, মানে পদার্থে থাকে। মানে হচ্ছে এই সিলিন্ডারটাকে আমরা কখনো তাপ উচ্চ, কখনো অন্তরগাম, কখনো তাপ গ্রাহক বসিয়ে দেব। তো যখন নাকি তাপ উচ্চ T1 উচ্চ তাপমাত্রা তাপ উচ্চ এটা আমরা বসিয়ে দিই, যে এই তাপ উচ্চটা কিরকম, যে এটা হচ্ছে উচ্চ তাপগ্রাহী সম্পন্ন হচ্ছে গিয়া এই তাপ উচ্চটা, যেটা থেকে হচ্ছে এই সিলিন্ডারটা তোমার হচ্ছে তাপটা শোষণ করবে, এই সিলিন্ডারটা হচ্ছে আমাদের তাপ শোষণ করবে। এখন এই তাপ উচ্চটা উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাপ উচ্চ এবং হচ্ছে তাপ গ্রাহক দুটোই। ভালো মতো খেয়াল করে দেখো, এই চতুর্দিকটা তোমার হচ্ছে ইনসুলেটেড আছে, শুধুমাত্র উপরের দিকটা আমরা পরিবাহী রাখি, যেন হচ্ছে কি কার্যনির্বাহী বস্তুটা এখানে বসা দিলে এদিক থেকে সে তাপ উচ্চ থেকে তাপটা শোষণ করতে পারে। তাপ অন্তরক পুরোটাই হচ্ছে কি ইনসুলেটেড, অর্থাৎ এখানে তুমি কোনো অবস্থাতেই তাপের আদান প্রদান সম্ভব না। অর্থাৎ আমি যখন চাইবো যে হচ্ছে সিলিন্ডারটা মানে কোনো অবস্থাতেই এই সিলিন্ডারের ভিতরকার গ্যাসটা মানে কারো কাছ থেকে তাপ শোষণ করতে পারে, বর্জনও করতে না পারে, তাহলে তখন আমরা তাপ অন্তরক উপরে এটাকে বসিয়ে দেবো। আরেকটা হচ্ছে তোমার তাপ গ্রাহক T2, যখন নাকি কার্যনির্বাহী বস্তু তোমার হচ্ছে তাপ বর্জনের দরকার হবে, তখন এই তাপ গ্রাহক T2 লোয়ার টেম্পারেচার বিশিষ্ট যে তাপ গ্রাহক, সেই মানে হিট সিঙ্ক, এই হিট সিঙ্কের উপরে তাপ গ্রাহকের মধ্যে আমি কার্যনির্বাহী বস্তুটা বসিয়ে দেবো। সেই তাপ গ্রাহকটাও হচ্ছে উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে। এই সাইডটা আমরা করে রেখেছি, যে এই সাইডের উপরে যখন নাকি বসিয়ে দিব পরিবাহী থাকবে, এই কার্যনির্বাহী বস্তুটা মানে সিলিন্ডারটা যখন এর উপর বসাই দেবো তখন সে এদিক দিয়ে এর উপরে হচ্ছে তাপ বর্জন করে এই কার্যনির্বাহী বস্তুটা ঠান্ডা হবে, যেন আবার সে তোমার হচ্ছে তাপ উচ্চ T1 থেকে তাপ শোষণ করতে পারে এবং চক্রটা কন্টিনিউয়াসলি চলতে পারে। তা আমরা এই যে কার্নো ইঞ্জিন আলোচনা করলাম, আমরা মূল যে কার্নো চক্র এটা নিয়ে আলোচনা করবো। আমরা কার্নো চক্র বলছি যে বিশেষ প্রক্রিয়ায় তোমার হচ্ছে আদর্শ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে তার আদি অবস্থানে আসতে পারে, তাকে আমরা বলছি হচ্ছে কার্নো চক্র। আদর্শ তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে তোমার হচ্ছে মানে কিছু তাপ শোষণ করে এর কিছু অংশ কাজে পরিণত করে বাকি অংশ বর্জন করে সে তার আবার আগের আদি অবস্থানে চলে আসতে পারে। এই চক্রটাকে আমরা বলছিলাম কার্নো চক্র। আরো যদি নাকি আমরা সুন্দরভাবে বলি যে কার্নো চক্রে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটা চাপ, আয়তন এবং তাপমাত্রা থেকে শুরু করে একটা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে হচ্ছে সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচনের মধ্যে মাধ্যমে কার্যনির্বাহী বস্তু বা গ্যাস তার আদি অবস্থান চলে আসতে পারে, তাকে আমরা বলছি কার্নো চক্র। আবারও বলি, কার্নো চক্র হচ্ছে সেই চক্র যেখানে
একটা কার্যনির্বাহী বস্তু বা গ্যাস একটা নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রা থেকে শুরু করে 2 দফা প্রসারণ এবং 2 দফা সংকোচনের মাধ্যমে আবার আদি অবস্থানে আসে। কি 2 দফা প্রসারণ? একটা সমষ্ট প্রসারণ, একটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, পর দুটো সংকোচন, সমষ্ট সংকোচন এবং রুদ্রতাপীয় সংকোচনের মাধ্যমে গ্যাস তার আগের আদি অবস্থা চলে আসতে পারে, তাকে আমরা বলি কার্নোট চক্র। তো কার্নোট চক্রের 4টা পর্যায় আমরা এখানে দেখছি যে এ থেকে বি তে আসছে ফার্স্ট স্টেপ, বি থেকে সি তে দ্বিতীয় স্টেপ, সি থেকে ডি তে থার্ড স্টেপ, ডি থেকে এ তে আসছে হচ্ছে ফোর্থ স্টেপ। প্রথম দুইটা হচ্ছে প্রসারণ আর পরের দুইটা হচ্ছে তোমার কি সংকোচন। আমরা একটু আসি যে কিভাবে আমরা এই 4টা পর্যায়ে আমরা মানে দেখবো আর কি, যে এ থেকে বি, বি থেকে সি, ডি হয়ে এতে আবার বি সি ডি এ হয়ে এভাবে যতক্ষণ পর্যন্ত আমার এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত আমার এই চক্রটা চলতে থাকে। আমরা প্রথমে এই করি কি, কার্যনির্বাহী বস্তুটাকে মানে হচ্ছে উচ্চ তাপধারণ ক্ষমতা সম্পন্ন T1 তাপমাত্রা তাপ উচ্চের উপরে একে বসিয়ে দিই। বসিয়ে দিলে দেখা যায় যে এই গ্যাসটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এই তাপবুশের সমান তাপমাত্রা T1 এ চলে আসে। মনে করো ওই সময় গ্যাসের চাপ P1, আয়তন V1 এবং তাপমাত্রা হচ্ছে তোমার কত T1। তোমার চাপ P1, আয়তন V1 এবং তাপমাত্রা হচ্ছে T1। গ্যাসটাকে আমরা কি করলাম, তাপউচ্চ T1 এর উপর বসিয়ে দিলাম। আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি যে তাপউচ্চ এবং তাপগ্রাহকের তাপমাত্রা তোমার হচ্ছে কখনো পরিবর্তন হয় না। ওর তাপমাত্রা T1 এবং তাপগ্রাহকের তাপমাত্রা T2, এটাকে হচ্ছে স্থির রাখা হয়। এখন এই তাপউচ্চের উপরে যখন নাকি আমি কার্যনির্বাহী বস্তু বা গ্যাসটাকে বসিয়ে দেবো, অর্থাৎ সিলিন্ডারটাকে যখন নাকি তাপউচ্চের উপর বসিয়ে দেবো, তখন এই সিলিন্ডারে রক্ষিত যে গ্যাসটা সেটা তাপউচ্চ থেকে তোমার হচ্ছে গিয়া মানে তাপ শোষণ করে সে কি করে ওই তার তাপমাত্রা T1 বজায় রাখে। T1 যখন হয়ে গেল তখন আমি এটাকে করব কি, গ্যাসটাকে তোমার হচ্ছে চাপ কমিয়ে আয়তন বাড়ানোর চেষ্টা করব, অর্থাৎ গ্যাসটাকে আমি সম্প্রসারিত করব। সমষ্ট প্রক্রিয়ায় গ্যাসটাকে সম্প্রসারিত করলে গ্যাসটি সমষ্ট প্রক্রিয়া সম্প্রসারিত হয়ে মনে করি এ থেকে কোথায় আসলো, বি তে আসলো, তাতে কি হয়ে গেল, তার হচ্ছে চাপ হয়ে গেল P2, ছিল কোথায় P1 এ, আয়তন হয়ে গেল V2, ছিল কোথায় তোমার হচ্ছে V1 এ, V1 থেকে আয়তন V2 হয়ে গেল। এবং যেহেতু এটি সমষ্ট প্রক্রিয়া সম্প্রসারণ হয়েছে, তার তাপমাত্রা শুরুতে T1 ছিল, তোমার পরেও কি থাকলো, T1 এ থাকলো। এটা হচ্ছে এ থেকে বি তে আমরা যখন গেলাম এই তোমার হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায়, সে হচ্ছে তোমার কি করলো, সম্প্রসারিত এ থেকে বি তে গেল। এবং আমরা বলি যে এই অবস্থা সে মনে করি যে কি করলো, তোমার হচ্ছে তাপ উচ্চ থেকে সে Q1 পরিমাণ তাপ শোষণ করলো। ওকে করে তোমার হচ্ছে এই সমস্ত প্রক্রিয়া তার তাপমাত্রা T1টাকে সে অটুট রাখলো। এখন এই বি পজিশনে তার হচ্ছে এটাকে আমরা বলি সমষ্ট প্রসারণ, এ থেকে বি তে গেছে, এটা হচ্ছে সমষ্ট প্রসারণ। এখন বি তে চলে যাওয়ার পরে তার চাপ P2, আয়তন V2 এবং তাপমাত্রা T1 এর তাপমাত্রা কোনো পরিবর্তন হয়। বি এর থেকে সি তে যখন যাব তখন আমরা করব কি, এই যে সিলিন্ডারটা যেটা নাকি তাপ উচ্চের উপরে বসানো ছিল, এইটাকে আমরা করব কি এখন তাপ অন্তরকের উপর বসাই দেব। তাপ অন্তরকের উপর বসাবেন কেন? কারণ আমরা চাচ্ছি যে এই বি থেকে সি তে যখন যাব আমরা রুদ্ধ তাপীয় প্রসারণ ঘটাবো, অর্থাৎ গ্যাসটা প্রসারিত হবে ঠিকই আছে, আয়তন প্রসারণ হবে, চাপ কমিয়ে আমি আয়তন বাড়িয়ে দেবো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হচ্ছে সমস্ত নয়, এবার হচ্ছে রুদ্ধ তাপীয়। যেহেতু রুদ্ধ তাপীয় প্রসারণ ঘটাবো, আমার অবশ্যই অন্তরকের উপরে বসাইতে হবে, এই কারণে যে তাপ যেন কোনো অবস্থাতেই হচ্ছে সে শোষণ না করে, বর্জন না করে, অর্থাৎ কোনোভাবেই সিলিন্ডার রক্ষিত গ্যাস পরিবেশের থেকে বা কোনো দিক থেকে যেন সে এই তাপ শোষণ করতে না পারে। কারণ এই দিকটা তার অন্তরক, এদিকটা অন্তরক, এদিকটা অন্তরক, শুধু নিচ সাইডটা ছিল পরিবাহী। তো এখন যদি পরিবেশের উপর এমনি ছেড়ে দিই, তাহলে যে কোনো সময় পরিবেশ থেকে সে তাপ শোষণ বা বর্জন করার সুযোগ থাকে। সুযোগটা বন্ধ করার জন্য তার নিচটা আমি বললাম কি অন্তর্গের উপর বসাই দিলাম, তাহলে তার কোনো সুযোগ থাকছে না তাপ হচ্ছে গিয়ে ভিতরে বা বাইরে করা। ওকে, তাহলে আমি করলো কি যে এখানে বি থেকে সি অর্থাৎ রুদ্ধ তাপীয় সম্প্রসারণ করলাম, তার মানে সে হচ্ছে তাপ শোষণ বর্জন কিছু করতে পারবে না। কারণ আমরা জানি যে রুদ্ধ তাপীয় প্রসারণ যদি হয় তাহলে হচ্ছে গিয়া গ্যাস তাপ শোষণ করুক আর না করুক কোনো কিছু সে করতে পারছে না। এক্ষেত্রেও সে কি করলো, প্রসারিত হয়ে তোমার হচ্ছে গিয়া আয়তন V2 থেকে V3 হয়ে গেল, আয়তন সম্প্রসারণ হয়ে গেল। কিভাবে? অর্থাৎ এর যে গ্যাসে এই যে কার্যনির্বাহী বস্তু যে অন্তস্থ বা অভ্যন্তরীণ শক্তি ছিল সেটা কমে গিয়ে সেটা দেখা যায় হচ্ছে তোমার কি তার বাহ্যিক কাজটা আয়তন প্রসারণ হয়ে যায়।
কিন্তু এর প্রেক্ষিতে দেখা যায় যে তার তাপমাত্রাটা কমে গিয়ে T1 থেকে কোথায় হয়, T1 এ নেমে আসে। তাহলে আমরা বি পজিশন থেকে সি পজিশনে এসেছি রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে। রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে চাপ P2 আয়তন V2 তাপমাত্রা T1 থেকে চাপ আয়তন এবং তাপমাত্রা কি হয়ে গেল, P3 V3 এবং T2 হয়ে গেল। আবারও বলি যে রুদ্ধতাপীয় প্রসারণে তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাসের বিনিময়ে যেহেতু তোমার সম্প্রসারণটি সম্পাদিত হয়েছে, সুতরাং তার তাপমাত্রা কমে গিয়ে T1 থেকে T2 তে চলে এসেছে। এখন দুই দফা প্রসারণের কারণে আমি করব কি, তোমার হচ্ছে গিয়া আবার সংকোচনে চলে আসবো। মনে করলাম যে হচ্ছে এবার আমরা গ্যাসটাকে হচ্ছে মানে চাপ প্রয়োগ করে একে হচ্ছে সংকুচিত করব। আগের দুই দফায় ছিল তোমার হচ্ছে এই সিস্টেমটা পরিবেশের উপর কাজ করে সম্প্রসারিত হয়েছে, এখন পরিবেশই তোমার হচ্ছে এই সিস্টেমের উপরে কাজ করবে। অর্থাৎ আমরা যদি একে সংকোচন করি তাহলে দেখা যায় যে, এবং এটা অবশ্যই কি হবে, সমষ্ট সংকোচন হতে হবে। কিন্তু খেয়াল করে দেখো সমষ্ট সংকোচন কিভাবে হবে। আমি যদি নাকি এই সি বিন্দু থেকে ডি বিন্দুতে সমষ্ট সংকোচন, অর্থাৎ তুমি সংকুচিত হবে কিন্তু গ্যাসের তাপমাত্রা বাড়বে না। কিন্তু আমরা তো জানি যে যদি সংকোচন করতে হয় তাহলে আমরা বলি যে গ্যাসের তাপমাত্রাটা হচ্ছে বেড়ে যায়। কেন বেড়ে যায় একটু বলছি। তোমার এখানে যখন সি এর থেকে ডি তে আসবো, যেটা বলছিলাম আর কি, যে আমরা যখন তৃতীয় পর্যায়ে যাব, সি এর থেকে ডি তে আসবো, অর্থাৎ এখানে আমরা কি করব, সমষ্ট সংকোচন করব। এটা সমষ্ট প্রসারণ ছিল, এটা রুদ্ধতাপীয় প্রসারণ ছিল। এটা করব হচ্ছে তোমার কি সমষ্ট সংকোচন। এখন সংকোচন করতে গেলে যেহেতু পরিবেশ তোমার হচ্ছে চাপ প্রয়োগ করে গ্যাসটাকে সংকুচিত করবে, তো সেক্ষেত্রে আমরা যদি সংকুচিত করি তাহলে দেখা যায় যে যে তুমি বাইরে থেকে একটা কাজ করে গ্যাসের হচ্ছে গ্যাসটাকে তুমি সংকুচিত করছো, এই যে বাড়তি কাজটুকু এটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা বাড়িয়ে দেয়, এবং অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে দিলে দেখা যায় গ্যাসের তাপমাত্রাটা বেড়ে যায়। তো গ্যাসের তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু আমি তো বলছি যে এটা হইতে হবে তোমার কি সমষ্ট সংকোচন, অর্থাৎ সি এর থেকে ডি তে যাবে, এটা সমষ্ট সংকোচন হবে। কিন্তু আমি যখন নাকি সংকুচিত করতে যাই তাহলে দেখা যাচ্ছে মানে চাপ প্রয়োগ করে এটাকে যেহেতু সংকুচিত করছি, আয়তন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তাপমাত্রা অবশ্যই অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেলে সেটা হচ্ছে তাপমাত্রা বেড়ে যায়। এখন আমি বলছি তাপমাত্রা বাড়তে পারবে না, তাহলে যেহেতু তাপমাত্রা বাড়তে পারবে না, তাপমাত্রা আমার আগে টি2ই থাকতে হবে, তাহলে ওকে কিছু পরিমাণ তাপ বর্জন করে দিয়ে তাপমাত্রা টি2তে রাখতে হচ্ছে। তোমার তো হচ্ছে না বাবু। তাহলে যেটা বলছিলাম যে এই সি থেকে যখন নাকি ডি তে গ্যাসটা চলে আসলো রুদ্ধতাপীয় সংকোচনে, তার হচ্ছে এই অন্তঃ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি যেহেতু বেড়ে যায়, তার তাপমাত্রাটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমি যেহেতু সমষ্ট সংকোচন চাচ্ছি, আমি চাচ্ছি না যে তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা টি2 আছে টি2 থাকবে। কিন্তু যেহেতু অভ্যন্তরীণ শক্তি বেড়ে গিয়ে তার তাপমাত্রা বেড়ে যাওয়ার উদ্রেক হয়, তাহলে ওই যতটুকু মানে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য যতটুকু তাপ শক্তি দায়ী, অতটুকু তাপ তাকে হচ্ছে বর্জন করে দিতে হবে। যদি নাকি তাপ বর্জন করতে পারে, ওই তাপ বর্জন করলে তার তাপমাত্রা মনে করলাম যে আবারও টি2 তে থাকলো। মনে করি এই অবস্থায় এই সমস্ত সংকোচনে সে তাপ বর্জন করে কতটুকু, Q2 পরিমাণ। এই Q2 তাপ বর্জনের বিনিময়ে সে হচ্ছে গিয়া তার তাপমাত্রাটা কি রাখলো, ওই টি2 যেটা ছিল সেই টি2ই রাখলো। এটাকে আমরা বলছি সমষ্ট সংকোচন, এবং এই অবস্থা তার চাপ P4, আয়তন V4 এবং তাপমাত্রা আগের মতোই টি2 থাকলো। এবার চতুর্থ দফা, আরেকটা বলে রাখি, এই কাজের জন্য যেহেতু সে তাপটা বর্জন করবে, কোথায় বর্জন করবে, এই জন্য তৃতীয় স্টেপে যখন সমষ্ট সংকোচন করব, এই স্টেপে আমাকে করতে হবে কি, এই গ্যাস সিলিন্ডারটাকে যার মধ্যে কার্যনির্বাহী বস্তু বা গ্যাস আছে সেটাকে তাপ গ্রাহকে নিম্ন তাপমাত্রা টি2 বিশিষ্ট তাপ গ্রাহকের উপরে তোমার হচ্ছে সিলিন্ডারটা বসায় দিতে হবে, যে টি2 তাপমাত্রা তাপ গ্রাহকে সেই Q2 পরিমাণ হচ্ছে গিয়া তাপটা বর্জন করবে। যেমন ভাবে হচ্ছে সমস্ত প্রসারণের সময় সে তাপ উৎস T1 তাপ উৎসের থেকে সে Q1 পরিমাণ তাপ শোষণ করেছিল, এবং সমস্ত সংকোচনের সময় T2 তাপমাত্রা তাপ গ্রাহকে সে Q2 পরিমাণ তাপ বর্জন করেছিল। এখন চতুর্থ স্টেপে এসে আমি করব কি, তোমার হচ্ছে রুদ্ধ তাপীয় সংকোচন করব।
অর্থাৎ এবার সংকোচন করব। তৃতীয় স্টেপটা সংকোচন ছিল, চতুর্থ স্টেপও আমি হচ্ছে সংকোচন করব, কিন্তু এবার এই সিলিন্ডারটাকে তাপগ্রাহক থেকে সরিয়ে আবার আমরা তাপান্তরকের উপর বসিয়ে দিব। কেন? এবার আমরা চাচ্ছি যে এই যে রুদ্ধতাপীয় সংকোচন, ডি থেকে এতে গেলে রুদ্ধতাপীয় সংকোচন হবে, এই সংকোচনটা আমি চাচ্ছি রুদ্ধ তাপীয় ভাবে হবে, অর্থাৎ কোনোভাবে যেন তাপের আদান প্রদান না হয়। এই অবস্থায় ডি কি করবে, গ্যাসটা ডি থেকে এতে চলে যাবে। অর্থাৎ যখন আমি রুদ্ধ তাপীয় ভাবে একে সংকুচিত করব, আমি নিজে এটাকে যদি নাকি সংকুচিত করার চেষ্টা করি, চাপ প্রয়োগ করে, তাহলে দেখা যায় যে আমার যে ওর উপরে যে মানে এই সংকুচিত করতে যে কাজটা করা লাগবে, সেটা ওর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে দিয়ে ওর তাপমাত্রা বাড়িয়ে দিবে। এবং ওর তাপমাত্রা যদি বাড়িয়ে দেয়, ওই তাপমাত্রা কি হবে, ও তাপমাত্রা T2 থেকে বেড়ে গিয়ে ওই যে শুরুর যে তাপমাত্রা T1 ছিল সেটাতে ফিরে আসবে। এইভাবে বারে বারে সে তোমার হচ্ছে গিয়া এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি হয়ে এতে যাবে এবং এই চক্রটি চলতে থাকবে। আরেকটা জিনিস আমাদের আলোচনা বিষয় ছিল আর কি, যে এ থেকে বি তে গেলে আমাদের যদি নাকি কৃত কাজ W হয়, বি থেকে সি তে গেলে কৃত কাজ যদি W2 হয়, সি এ থেকে ডি তে আসতে যদি কৃত কাজ W3 হয়, ডি এ থেকে এতে আসতে যদি কৃত কাজ W4 হয়, তাহলে এই গোটা চক্রে কৃত কাজ আমরা লিখেছি W1 প্লাস W2 বিয়োগ W3 বিয়োগ W4। কেন? কারণ প্রথম দুই দফা হচ্ছে ও পরিবেশের উপর কাজ করেছে, অর্থাৎ নিজে থেকে কি করলো, পরিবেশের উপর কাজ করে সে প্রসারিত হয়েছে, চাপ কমিয়ে আয়তন বাড়িয়ে ফেলেছে, প্রসারিত হয়েছে, সেই জন্য ওটাকে আমরা ধনাত্মক কাজ ধরতে পারি, এই জন্য W1 প্লাস W2। কিন্তু থার্ড এন্ড ফোর্থ স্টেপে সি থেকে ডি এবং ডি থেকে এ তে তোমার কি হচ্ছে, ও পরিবেশ তার উপরে কাজ করে ওকে সংকুচিত করে ফেলেছে, তার ওটাকে আমরা ঋণাত্মক কাজ ধরতে পারি, এই জন্য W3 বিয়োগ হচ্ছে W4 আমরা লিখি। আরো একটা জিনিস আমরা বলতে পারি যে গ্রাফিক্যালি আমরা হচ্ছে কৃত কাজটা দেখাতে পারি, যে এ থেকে বি তে যখন নাকি বস্তু যায় তখন তার কৃত কাজ কি হতে পারে। তখন আমরা বলি এ থেকে বি তে গেলে যে কৃত কাজটা, এখানে আমি যদি এ থেকে এই এক্স অক্ষের উপর লম্ব টেনে দিই, মানে এই যে রেখাটার উপর লম্ব টেনে দিই, বি থেকে যদি লম্ব টেনে দিই, তাহলে যেই জ্যামিতিক চিত্র হয়, সেই জ্যামিতিক চিত্রের যে ক্ষেত্রফলটা, সেটি হচ্ছে এ থেকে বি তে যাওয়ার জন্য কৃত কাজ। আমরা একটু যদি কষ্ট করে আঁকি আর কি, এটা একটু মুছে দিলাম, যে ধরো এটা একটু মুছে দিলাম, যে আমার এখানে আমার চিত্র বোঝার সুবিধার্থে আমি করলাম, একটু সুবিধা করলাম, যে আমার এখান থেকে ডট 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 এখানে দিলাম, বি থেকে এখানে দিলাম, এটা হচ্ছে মনে করো ই, আর এটা মনে করো হচ্ছে এফ। তাহলে আমরা বলবো যে এ থেকে বি তে সমস্ত প্রসারণে আমার যে কৃত কাজটা যদি নাকি আমি W1 ধরি, আমরা এটাকে লিখি ইন্টিগ্রেশন হচ্ছে পিডিবি, এটা আমরা জানি। আচ্ছা, এই কৃত কাজটা আমরা বলতে পারবো এই এ বি, এই যে তোমার হচ্ছে বাঁকা যে লেগটা আর কি, সেটা থেকে এই দুই বিন্দু থেকে যদি আমি লম্ব টেনে দিই, যার পদবিন্দু ই এফ, তাহলে যে জ্যামিতিক চিত্র হবে সেটা হচ্ছে এ বি ই এফ। এই এ বি ই এফ ক্ষেত্রের হচ্ছে তোমার কি ক্ষেত্রফল, এ বি এফ ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে এই W1টা। এখন আবার যদি নাকি সে বি এর থেকে মানে সি তে আসে, তখন ধরো আমি বি থেকে তো লম্ব টানাই আছে, এখানে আমি একটা লম্ব টেনে দিলাম, এখানে মনে করো একটা আমি লম্ব টেনে দিলাম, তাহলে এটা আমি ইএফ, এটাকে যদি নাকি তোমার হচ্ছে এটা যদি নাম দিই জি, এটা নাম দিই হচ্ছে এইচ, তাহলে আমরা বলতে পারবো যখন সে বি থেকে সি তে রুদ্ধতাপীয় প্রসারণ হয়, তখন কৃত কাজ W2, এটাকে আমরা পিডিবি, এটাকে আমরা বলতে পারি তখন এটা যেরকম দিয়েছিলাম তোমার হচ্ছে এ বি ই এফ, সরি এ বি এফ না, এটা হবে উল্টা এ বি এফ ই, মানে একই অর্ডার অনুযায়ী থাকতে হবে। বি থেকে সি তে আসলে আমার কৃত কাজ হবে BCGF, BCGF ক্ষেত্রফল। যদি নাকি সি এর থেকে ডি তে আসতে আমার কৃত কাজ জানতে হয়, সেটা যদি W3 ধরি, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিবি, মানে হচ্ছে সি এর থেকে যখন ডি তে আসবো, তখন দেখো কি ক্ষেত্র দখল করতেছে, ডিসি, এদিক থেকে যদি আসি DCGH, DCGH এই ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার ডি এর থেকে যখন এ তে চলে আসবে, তখন ওই কাজটা যদি W4 হয়, ইন্টিগ্রেশন অফ পিডিবি, এটাকে আমরা লিখবো ডি এর থেকে সে এ তে আসতেছে, তখন তুমি এটাকে লিখতে পারো ADHE, ADHE, অর্থাৎ এতটুকু ADHE এই অংশের ক্ষেত্রফল। এটা জ্যামিতিক ভাবে আমরা এভাবে করতে পারি আর কি। যখন আমরা কর্মদক্ষতায় আসি, যে একটা মানে তাপ ইঞ্জিন যে এত কাজ করলো, যে Q1 সমস্ত একটা সমস্ত প্রক্রিয়া এ থেকে বি তে যখন সমস্ত প্রসারণে সে Q1 তাপ শোষণ করে, আর সমস্ত সংকোচনে সে Q2 তাপ বর্জন করে, আর বাকিটা সে হচ্ছে কোনো কাজে রূপান্তরিত করে, তাহলে তার কর্মদক্ষতা কি হবে?
এটা আমরা মুছে দিই। আমরা বলি যে হচ্ছে আমরা প্রতিদিনই আমাদের বডিটাও একটা হচ্ছে ইঞ্জিনের মতো, আমরা প্রতিদিন যা খাই তাই 100% কিন্তু আমরা কাজে রূপান্তর করতে পারি না। আমাদের শরীরে শক্তি প্রডিউস হয়, তোমার হচ্ছে রক্ত মাংস তৈরি হয়, আবার কি যতটুকু আমরা খাই ততটুকু কিন্তু আমার শরীরে থেকে যায় না, আমরা কিছু অংশ বর্জন করি। তাহলে যতটুকু বর্জন করি বাকি যতটুকু থাকে শরীরে সেটা কিন্তু কাজে পরিণত হয়, আমরা অনেক কাজ করতে পারি, আমাদের রক্ত মাংস অনেক কিছু করা যায়, কিন্তু বাকিটুকু আমরা হচ্ছে গিয়া শরীরে ধরে রাখতে পারি না। একইভাবে যে কোনো তাপ ইঞ্জিনই দেখা যায় তোমার হচ্ছে 100% সে কাজ করতে পারে না। তাহলে যদি নাকি সে Q1 পরিমাণ তাপ সে শোষণ করে আর এখান থেকে Q2 তাপ বর্জন করে, তাহলে কতটুকু কাজে পরিণত করে? তাহলে কাজে পরিণত তাপ এটাকে যদি আমি W লিখি সেটা হচ্ছে Q1 মাইনাস হচ্ছে Q2, Q1 মাইনাস Q2। তাহলে কর্মদক্ষতাকে আমরা কি বলবো? কর্মদক্ষতা হচ্ছে আমি তোমাকে কি দিলাম আর বিনিময়ে হচ্ছে কি পেলাম, এই দুটোর অনুপাত আমরা বলতে পারি আর কি, যে কাজে রূপান্তরিত তাপ, কাজে রূপান্তরিত তাপ শক্তি, এটাকে বলতে পারো রূপান্তরিত তাপ শক্তি, রূপান্তরিত তাপ শক্তি বা কাজে রূপান্তরিত তাপ যাই বলো না কেন, ডিভাইডেড বাই সরবরাহকৃত বা শোষিত তাপ শক্তি, শোষিত তাপ শক্তি বা সরবরাহকৃত তাপ শক্তি। তাহলে রূপান্তরিত তাপ শক্তি কোনটা? Q1 মাইনাস হচ্ছে তোমার Q2, আর শোষিত তাপ শক্তি থেকে সরবরাহ করছিল কতটুকু? Q1। তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1। আবার আমরা জানি যে এটা এই ধরনের এই কার্নো ইঞ্জিনের বেলায় যেখানে প্রত্যাবর্তী চক্র, এটা প্রত্যাবর্তী চক্রে দুই দফা সমষ্ট এবং রুদ্ধতাপের প্রসারণ এবং সমষ্ট এবং রুদ্ধতাপের সংকোচনের মাধ্যমে সে হচ্ছে আবার আগের পজিশনে চলে আসে, ভেবে বারবার চক্রটি চলতে থাকে। এই প্রত্যাবর্তী চক্রে আমরা জানি যে Q is proportional to T, অর্থাৎ Q by T সবসময় হচ্ছে ধ্রুবক থাকে। Q by T যদি নাকি আমরা বলি সবসময় ধ্রুবক থাকে, তাহলে আমরা এখানে অবশ্য বলতে পারি যে Q1 by T1 সমান সমান কত? Q2 by T2। তাহলে এখানে আমি Q1 by Q2 এটাকে লিখতে পারি T1 ভাগ হচ্ছে T2। তাহলে কর্মদক্ষতাটাকে আমরা কি লিখতে পারি? Q1 by Q2 যদি T1 by T2 হয়, তাহলে এটাকে যদি ঘুরাই দিই Q2 by Q1 সমান সমান হচ্ছে T2 by T1। তাহলে এটাকে লেখা যায় 1 মাইনাস Q2 by Q1 T2 by এটাকে লেখা যাচ্ছে হচ্ছে তোমার T2 ভাগ হচ্ছে T1। তাহলে এটা তুমি যদি ভেঙে লিখতে চাও একই কথা, T1 মাইনাস T2 ভাগ হচ্ছে T1। এটা হচ্ছে আমরা বলি কর্মদক্ষতা, অর্থাৎ তোমাকে যে পরিমাণ তোমার হচ্ছে হিট পরিমাণ তোমাকে দিলাম তার বিনিময়ে তুমি ওইটা কতটুকু কাজে রূপান্তর করতে পারছো তার তুলনা। এবং যেহেতু কর্মদক্ষতা আমরা বলি যে শতকরা কতখানি, তখন শতকরা প্রকাশ করতে গেলে অবশ্যই আমরা এটাকে 100% দিয়ে তোমার হচ্ছে কি প্রকাশ করব। তো আমরা আজকে এই কার্নো চক্রের মধ্যে দেখলাম, আবারও বলি আর কি, যে দুই দফা মানে হচ্ছে একটা নির্দিষ্ট চাপ আয়তন এবং তাপমাত্রা থেকে শুরু করে তোমার হচ্ছে প্রথমে সমষ্ট প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে তোমার সমষ্ট সংকোচন, তারপরে রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে তোমার হচ্ছে গ্যাস তার আদি অবস্থা চলে আসে। এবং অবশ্যই এর মধ্যে সে হচ্ছে সমস্ত প্রসারণের সময় কিছু পরিমাণ তাপ শোষণ করবে, কিছু মানে হচ্ছে ওই শোষিত তাপের কিছু অংশ কাজে পরিণত করবে, আর বাকি যে তাপ শক্তি Q2 সেটা তোমার হচ্ছে সমস্ত সংকোচনে সে হচ্ছে তাপ গ্রাহকের উপরে বর্জন করে দিয়ে ঠান্ডা হয়ে আবার সে করবে কি তার আদি অবস্থানে চলে আসবে এবং হচ্ছে কিছু তাপ শোষণ করে আবার তাপমাত্রা T1 হবে। এভাবে তোমার হচ্ছে চলতেই থাকবে। তো এই চক্রটাই হচ্ছে তোমার কি কার্নোট চক্র। এবং আমরা সংক্ষেপে যে লাস্টে যেটা পেলাম যে কর্মদক্ষতা হচ্ছে আমি তাকে যে পরিমাণ সরবরাহকৃত তাপশক্তি বা শোষিত তাপশক্তি দিলাম, এই তাপশক্তি দিলাম Q1, তার বিনিময়ে সে যতখানি কাজ করলো এই আউটপুটটা কতখানি, আর ইনপুটের জায়গায় আউটপুট কতখানি, এই যে আউটপুট বা ইনপুট এই যে অনুপাতটা, এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে কর্মদক্ষতা। তো আজকে আমরা তাপগতিবিদ্যার ষষ্ঠ লেকচার অনেকটাই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এই চ্যাপ্টারের আর এন্ট্রপি অংশটা আছে, এটা বলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে যেতে পারবো। এই তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিনের এই সূত্র দিয়ে যথেষ্ট অঙ্ক রয়েছে, তোমরা অঙ্কগুলো করে এসো। আমরা আগামী দিনে হচ্ছে এই কর্মদক্ষতার উপর অনেকগুলি অঙ্ক করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।